এক জমানার কথা। একটা খুব সুন্দর রাজ্য ছিল, যেখানে এক রাজা থাকত। সেই রাজ্যে উঁচু উঁচু পাহাড়, সবুজ ভরা মাঠ আর সুন্দর ঝর্ণা ছিল। রাজার একটা বড় মহল ছিল, যেখানে অনেক চাকর কাজ করতে যেত। শীতের একটা খুব ঠান্ডা রাত ছিল। রাজা তার মহলের বাইরে অস্থির হয়ে ইধার ওধার ঘুরছিল। তার রানীকে একটা বাচ্চা প্রসব করতে হবে। রাত খুব গভীর হয়ে গিয়েছিল, আর রাজার উদ্বেগ বাড়ছিল। ঠিক তখনই মহলের এক দাসী বাইরে এলো। তার মুখে দুঃখের ছায়া ছিল। সে রাজার কাছে এসে বড় দুঃখের সঙ্গে বলল যে সে রানীকে বাঁচাতে পারেনি, কিন্তু তার কোলে একটা ছোট্ট মেয়ে ছিল। দাসী সেই মেয়েটাকে রাজার দিকে বাড়িয়ে দিল। রাজা ঝটকা দিয়ে মেয়েটাকে তার বাহুতে নিয়ে নিল আর তাকে তার বুকে জড়িয়ে ধরল। তার চোখ থেকে অশ্রুর ধারা বইতে লাগল। সে জোরে জোরে কাঁদতে লাগল। সে আকাশের দিকে তাকালো আর ভাবতে লাগলো যে এই ছোট্ট মেয়েটা মা ছাড়া কীভাবে বড় হবে। সে ভাবছিল যে সে তার মেয়েকে কিভাবে সামলাবে আর সঙ্গে রাজ্যের কাজ কিভাবে করবে। তার কিছু আত্মীয় আর মন্ত্রী তার কাছে এলো। তারা তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল। তারপর রানীকে রাজকীয় রীতিনীতি অনুসারে দাফন করা হলো। রাজা তার ছোট্ট মেয়েকে তার বোনের কোলে রেখে বলল যে সে এই মেয়েটাকে তার হাতে তুলে দিচ্ছে। এই মেয়েটা মা ছাড়া আর সে অন্য কারো ওপর ভরসা করতে পারে না। কিন্তু তার বোন তৎক্ষণাৎ মেয়েটাকে ফেরত দিয়ে রাগের সঙ্গে বলল যে এই মেয়েটা খুব অশুভ। জন্মের সঙ্গে সঙ্গে এই তার মায়ের প্রাণ নিয়ে নিয়েছে, জানি না বড় হয়ে কি বিপদ আনবে। সে স্পষ্টভাবে অস্বীকার করল যে সে এই মেয়েটাকে পালবে না। রাজা কাঁদতে কাঁদতে তার মেয়েকে কোলে নিয়ে তার মহলে ফিরে এলো। সে তার মেয়ের নাম রাখল রূপবতী। এরপর ছোট্ট রূপবতী তার নানির ঘরে বড় হতে লাগল, আর রাজা তার মহলে একা থাকতে লাগল। রাজা দিনভর তার রাজ্যের কাজে ব্যস্ত থাকত। সে রাজ্যের খজানার দেখভাল করত, লোকেদের সমস্যা শুনত আর সিদ্ধান্ত নিত। কিন্তু যখন সন্ধ্যায় সে তার মহলে ফিরত, তখন একাকিত্ব তাকে খুব কষ্ট দিত। তার রানীর খুব মনে পড়ত। এই দুঃখে সে ধীরে ধীরে মদের আসক্ত হয়ে গেল। যখন সে রাতে মদ খেয়ে তার বিছানায় শুত, তখন তার মনে অদ্ভুত চিন্তা আসত। সে ভাবত যে যদি এই মেয়ে জন্ম না নিত, তাহলে তার রানী আজ বেঁচে থাকত। সত্যি এই মেয়ে অশুভ, আর এই তার জীবন নষ্ট করে দিয়েছে। দিন দিন সে আরও বেশি মদ খেতে লাগল, আর তার রাজ্যের কাজে অবহেলা করতে লাগল। যখন রূপবতী ১৩ বছরের হল, তখন তার নানির মৃত্যু হল। এখন রূপবতীকে তার বাবা রাজার কাছে ফিরতে হল। কিন্তু এই ১৩ বছরে সে তার বাবাকে সবসময় নিজেকে থেকে দূরে পেয়েছে। রাজা তার সঙ্গে কখনো ভালোবাসার সঙ্গে কথা বলত না। একদিন রূপবতী সাহস করে জিজ্ঞাসা করল যে, বাবা, আপনি আমার ওপর এত রাগ করে থাকেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কিন্তু রাজা কোনো উত্তর দিল না। তার মনে জানি কি চলছিল। সে আগে থেকেই তার কাজে খুব অলস হয়ে গিয়েছিল। রূপবতী প্রতিদিন বলতো যে, বাবা, যদি আপনি রাজ্যের কাজ না করবেন, তাহলে আমরা কিভাবে থাকব? কিন্তু রাজা মদের নেশায় তার ঘরে পড়ে থাকত। একদিন রূপবতীর মুখ লাল হয়ে গেল। তার চোখে জ্বালা ছিল, আর তাকে তীব্র জ্বর ছিল। সে তার বাবার কাছে এসে বড় কষ্টে বলল যে তাকে খুব তীব্র জ্বর, আর সে খুব অসুস্থ অনুভব করছে। রাজা যখন তার মেয়েকে দেখল, তখন তার হৃদয়ে কিছুটা দয়া এলো। সে কোনো গভীর চিন্তায় ডুবে গেল, আর তারপর বলল যে সে তার জন্য ওষুধ নিয়ে আসবে। সে তাড়াতাড়ি সেই বৈদ্যের কাছে গেল যে রাজ্যে ঔষধি গাছের কাজ করত। সে সেখান থেকে একটা বিশেষ ধরনের ঔষধি নিল, যা খুব দুর্লভ ছিল। এই ঔষধি পাহাড়ের গুহায় পাওয়া যেত। তাকে কিছু সাধুসন্তই জানত। রাজা সেই ঔষধি গুলে তার মেয়েকে খাইয়ে দিল। ঔষধি খাওয়ার সঙ্গে সঙ্গে রূপবতীর ঘুম আসতে লাগল। সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল আর আড়াআড়ি শুয়ে পড়ল। তার সচেতনতা রইল না। রাজা ঘরের এক কোণে গিয়ে অদ্ভুতভাবে হাসতে লাগল। সে বারবার সেই ঔষধি দেখছিল। সন্ধ্যায় যখন রূপবতীর চোখ খুলল, তখন তার জ্বর ছিল না। সে একদম ঠিক অনুভব করছিল। তারপর এই ধারা এভাবেই চলতে লাগল। প্রথমে রাজা তার মেয়েকে এমন জিনিস খাওয়াতো যাতে তার জ্বর হয়। তারপর সেই বিশেষ ঔষধি দিয়ে বলতো যে সে শীঘ্রই ঠিক হয়ে যাবে। একদিন রাজা তার মেয়েকে ডেকে বলল যে আজ খাবারে কিছু ভালো বানাও। তার এক পুরনো বন্ধু অন্য রাজ্য থেকে সোজা তাদের মহলে আসছে। রূপবতী জিজ্ঞাসা করল যে কোন বন্ধু আসছে। রাজা বলল যে সে রূপবতীকে শৈশবে দেখেছে আর খুব ভালোবাসত। সে খুব দূরের রাজ্য থেকে আসছে, তাই খাবারের ভালো ব্যবস্থা করা উচিত। শীতের এক ঠান্ডা রাত ছিল। হঠাৎ মহলের দরজায় ধাক্কা পড়ল। রাজা দরজা খুলল। তখন সামনে তার বন্ধু দাঁড়িয়েছিল। দুজনে গলায় জড়িয়ে ধরল। দুজনেই প্রায় ৫০ বছরের আর একই বয়সের ছিল। রাজার বন্ধু বলল যে কি সেখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও ডাকবে? রাজা তাড়াতাড়ি তাকে ভেতরে বসালো আর তার মেয়েকে ডেকে বলল যে খাবার নিয়ে আয়।
ঠিক তখনই ঘরের দরজা খুলল। রূপবতীর হাতে খাবারের থালা ছিল, কিন্তু রাজার বন্ধু খাবার নয়, বরং রূপবতীকে দেখছিল। সে চোখের পলক ফেলতে ভুলে গেল। এত সুন্দর মেয়ে, এত ভালো কতকাঠি আর যৌবন ভরা। রাজার বন্ধুর নাম জাহাঙ্গীর ছিল। সে তার ঠোঁটে জিভ ফেরাতে লাগল। রাজা তৎক্ষণাৎ আঙুল চটকাল আর বলল যে সে কি চিন্তায় হারিয়ে গেছে, এ তার মেয়ে রূপবতী। জাহাঙ্গীর হেসে বলল যে এ সেই বাচ্চা যাকে সে শৈশবে দেখত, কিন্তু বুঝতে পারছি না যে কয়েক বছরেই এ তো যুবতী কিভাবে হয়ে গেল। এখনও তো এর বয়স এত নয়, এ সময়ের আগেই বড় কিভাবে হয়ে গেল। রাজা তৎক্ষণাৎ কথা বদলে বলল যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবারের পর জাহাঙ্গীর বলল যে আজ রাতে সে এখানেই থাকবে। সে লোভ ভরা চোখে রূপবতীকে দেখছিল। রাজা সব বুঝতে পারল, কিন্তু মিথ্যে বলল যে আজ রাতে তার খুব জরুরি কাজ আছে, তাই সেই মহলে থাকবে না। তার মেয়ে একা আছে, তাই সে থাকতে পারবে না। জাহাঙ্গীর তার ঠোঁটে জিভ ফেরাতে ফেরাতে আর লোভ ভরা চোখে চলে গেল। রাজা নিজে তাকে তার ঘোড়া পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু যখন রাজা মহলে ফিরল, তখন দেখল যে রূপবতীর মুখ লাল হয়ে যাচ্ছে। সে বলল যে বাবা, আমার খুব তীব্র জ্বর হচ্ছে, আপনি কি আমার ওষুধ নিয়ে এসেছেন? বড় কষ্টে রূপবতী এই কথা বলল। রাজা হেসে দিল আর বলল যে হ্যাঁ বেটি, তাকে জানা আছে যে সে তার ওষুধ আনতে কখনো দেরি করে না। সে সেই ওষুধই নিয়ে নিয়েছে। সে তাকে খাইয়ে দেবে আর সকাল পর্যন্ত তার জ্বর একদম ঠিক হয়ে যাবে। সে ধূর্ততার সঙ্গে হাসছিল। রূপবতী নিঃশব্দে ভেতরে গিয়ে বসে গেল। রাজা তাকে সেই ওষুধই গুলে খাইয়ে দিল। রূপবতী কিছুক্ষণ বসে রইল। তারপর ধীরে ধীরে তার ঘুম আসতে লাগল। জ্বরের কারণে আগে থেকেই সে খুব দুর্বল অনুভব করছিল। সে যেখানে বসেছিল সেখানেই ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল আর সেখানেই শুয়ে পড়ল। রাজা অধৈর্য হয়ে ঘরের বাইরে ঘুরছিল। যেমনি রূপবতী বিছানায় পড়ল, রাজা লাফ দিয়ে ঘরের ভেতরে গেল। সে এক নজর রূপবতীর দিকে ফেলল আর ধীরে বলল যে আজ জাহাঙ্গীরের কথায় প্রমাণ হয়ে গেল যে গত 2 বছর ধরে যা সে চেষ্টা করছে তা সফল হয়েছে। তার কাজ হয়ে গেছে। সে অদ্ভুতভাবে হাসতে হাসতে পকেটে হাত ঢুকিয়ে সেই ঔষধি বের করল যা সে কিছুক্ষণ আগে রূপবতীকে দিয়েছিল। তার চোখ সেই ঔষধির ওপর ছিল। এ কোন সাধারণ ঔষধি ছিল না। অনেক বছর আগে যখন সে একবার জঙ্গলে শিকার করতে গিয়েছিল, তখন সেখানে তার সাক্ষাৎ এক বৃদ্ধ সাধুর সঙ্গে হয়েছিল। সেই সাধু তাকে বলেছিল যে দুনিয়ায় কিছু এমন দুর্লভ ঔষধি আছে যা কোনো মেয়েকে দেওয়া হলে সে সময়ের আগেই যুবতী আর সুন্দর হয়ে যায়। 2 বছর আগেই রাজা এই ঔষধি তার মেয়ে রূপবতীর ওপর ব্যবহার শুরু করেছিল। প্রতি সপ্তাহে সে গোপনে তাকে এমন জিনিস খাইয়ে দিত যাতে তার জ্বর হয়। সেই বেচারি ব্যথা আর জ্বরে সারাদিন কষ্ট পেত, আর যখন সে ওষুধের জন্যে বলতো, তখন রাজা হাসতে হাসতে সেই ঔষধি আনত আর তাকে দিত। সকাল পর্যন্ত তার জ্বরও কমে যেত, কিন্তু তার শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। সে নিজেই অবাক হয়ে যেত যে এত তাড়াতাড়ি তার শরীরে পরিবর্তন কেন হচ্ছে। রাজা সাবধানে সেই ঔষধি শেষ করে দিল। পরের সকালে রূপবতী জেগে উঠল, তখন তার শরীরে অদ্ভুত ব্যথা হচ্ছিল। সে নাস্তা বানাতে লাগল। ঠিক তখনই পাশের মহলের দাসী ডাকার আওয়াজ এলো। সে বলল যে একটু চিনি দাও, কারণ তাদের জিনিস শেষ হয়ে গেছে। রূপবতী নিঃশব্দে চিনির ডিব্বা খুলল আর তাদের জন্য চিনি ঢালতে লাগল। দাসী গভীর চোখে তাকে দেখছিল। সে বলল যে রূপবতী দিন দিন সুন্দর হয়ে গেছে। তার কদকাঠি দেখো, তার বাবা তাকে কিছুই খাওয়ায় না, কিন্তু তার শরীর প্রতিদিন সুন্দর হয়ে যাচ্ছে। তার নিজেরও মেয়ে ছিল যে রূপবতীর বয়সের। দুজনেই একই দিনে জন্মেছিল, কিন্তু সে তো এখনও ছোট্ট বাচ্চা মনে হয়, যদিও দুজনেই 14 বছরের। জানি না রূপবতী সময়ের আগেই কিভাবে যুবতী হয়ে গেল। দাসী কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করছিল। রূপবতী বিরক্ত হতে লাগল। এই কথা সে প্রায় বলতো, কিন্তু রূপবতী নিজেও জানত না যে এসব তার সঙ্গে কেন হচ্ছে, কেন সে সময়ের আগেই এক যুবতী মহিলার রূপে বদলে যাচ্ছে। সে চিনের পাত্র দাসীর হাতে দিয়ে দিল। কিছুক্ষণ কথা বলার পর দাসী তার ঘরে চলে গেল। ভেতরে রাজা এখনও ঘুমোচ্ছিল। রূপবতী কিছুক্ষণ ইধার উধার ঘুরল। মহলে সব রসদ শেষ হয়ে গিয়েছিল। তার কাছে টাকাও ছিল না। এখন বাবাকে বলা জরুরি ছিল। সে কিছুক্ষণ ভাবল, তারপর হার মেনে রাজার কাছে গেল আর তার কাঁধ নাড়া দিল। রাজা এমন উঠল যেন কোনো বড় বিপদ এসে গেছে। সে রাগের সঙ্গে বলল যে কি হলো, সকাল সকাল কেন ওঠাচ্ছিস? কতবার বলেছি যে যখন সে গভীর ঘুম থেকে জাগে তখন তার শরীর খারাপ হয়ে যায়। সে রাগের সঙ্গে বলল যে রূপবতী একদম তার মায়ের মতো,
তাকেও এই পড়ে থাকতো যে সে সকালে ওকে কাজে যাক। কিন্তু রূপবতী বলল যে বাবা, যদি আপনি এভাবে মহলে শুয়ে থাকবেন তাহলে টাকা কোথা থেকে আসবে? 1 মাস হয়ে গেল, আপনি রাজ্যের কাজও ছেড়ে দিয়েছেন। যদি সকালে উঠে কাজে না যান তাহলে মহল কিভাবে চলবে? রাজা হঠাৎ চোখ খুলে তাকে দেখল আর বলল যে তার দ্বারা এসব হয় না। সে রাগের সঙ্গে চেঁচিয়ে উঠল। রূপবতী নিঃশব্দ হয়ে গেল। সারা জীবন তার মা আর বাবার এই ঝগড়াই চলত। কিছুক্ষণ পর রাজা মহল থেকে বেরিয়ে গেল। তার দিক রাজ্যের এক ধনী ব্যবসায়ীর ঘরের দিকে ছিল। যেমনি সে ঘরে ঢুকল, সামনে গ্রামের সব জুয়ারি লোকের মজলিস জমে উঠেছিল। সেও তাদের মধ্যে যোগ দিল। তারা সব পাকা জুয়ারি ছিল, আর রাজাও তাদের অংশ ছিল। জুয়া আর মদের লত তার পুরনো রোগ ছিল। রাজা ভাবল যে আজ বড় বাজি লাগাবে। সে মনে মনে ভেবে জুয়া খেলতে লাগল। তার পকেটে কিছু ছিল না। সে তার কবজির মূল্যবান কঙ্কন বাজি রাখল, কিন্তু তবু সে জুয়ায় হেরে গেল। সামনে বসা শের সিং নামের জুয়ারি হাসতে হাসতে বলল যে এখন তো ঠিক আছে, এখন তো সে তার মেয়েকে তুলে তার ঘরে নিয়ে যেতে পারে। রাজা তাড়াতাড়ি হ্যাঁ বলে মাথা নাড়ল। তারপর শের সিং যে নেশাই ছিল রাজার মহলে পৌঁছল। সে অজ্ঞান পড়ে থাকা রূপবতীকে তুলল আর মহল থেকে বেরিয়ে গেল। বাইরে তার শানদার ঘোড়া দাঁড়িয়েছিল। ঘোড়ায় রূপবতীকে বসাতেই সে ঘোড়াকে তীব্র গতিতে ছোটালো আর চলে গেল। রাজার মুখে এক অদ্ভুত হাসি খেলছিল। সে তার মনে বলল যে এত সহজে নয় শের সিং, তার বছরের পরিশ্রম। সে কেবল 1 লক্ষ সোনার মুদ্রায় জিতে দেবে না। তার দিক রাজ্যের খাজানার দিকে ছিল। সন্ধ্যা পর্যন্ত সে চিঠি লিখিয়ে সব সোনার মুদ্রা জমা করে নিল। অন্যদিকে রূপবতীর চোখ খুলল। তখন সে নিজেকে এক শানদার ঘরে পেল। সে ভয়ে উঠে বসল। এ কি, তার মহল তো পুরনো আর ভাঙ্গা ছিল, এ কোথায় এসে গেল? হঠাৎ তার মনে পড়ল যে অজ্ঞান হওয়ার আগে কি হয়েছিল। রাজা আর শের সিং তাকে ধরেছিল। তারপর রাজা তাকে সেই ঔষধি খাইয়েছিল। হঠাৎ তার জানে জান এলো। তার নিজের বাবার কাছ থেকে আশা ছিল না। তার হৃদয় চাইল যে সে ফুঁপিয়ে কাঁদবে। বাবা তার সঙ্গে এমন কেন করল? বাবা তাকে অন্যের হাতে কেন বিক্রি করল? সে বারবার এই ভেবে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ ঘরের দরজা খুলল। শের সিং ভেতরে এলো। আসার সঙ্গে সঙ্গে সে দরজা বন্ধ করল আর ছিটকিনিও লাগাল। এখন সে ক্ষুধার্ত চোখে রূপবতীকে দেখছিল আর তার দিকে এগোচ্ছিল। রূপবতী ভয়ে কাঁপতে লাগল। সে বলল যে না, তাকে যেতে দাও, তাকে তার বাবার কাছে ফিরে যেতে হবে। শের সিং এক জোরালো হাসি দিয়ে হাসতে হাসতে বলল যে তার বাবা নিজে তাকে তার হাতে বিক্রি করে দিয়েছে, পুরো 1 লক্ষ সোনার মুদ্রায়। এখন তাকে কেউ বাঁচাতে আসবে না। রূপবতীর হৃদয় চাইল যে মাটি ফেটে যাক আর সে তাতে সমিয়ে যাক। শের সিং তার আরও কাছে আসছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। শের সিং রাগের সঙ্গে বলল যে এখন এই সময় কে এলো? সে দরজা খুলল। বাইরে তার চাকর দাঁড়িয়েছিল। চাকর বলল যে নিচে একটু জরুরি কাজ আছে, তাকে আসতে হবে। শের সিং রাগে রূপবতীকে ঘুরে দেখতে দেখতে বাইরে বেরিয়ে গেল। রূপবতী আবার একা রইল। সে খুব ভয়ে পেয়ে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ জানালায় ধাক্কা পড়ল। রূপবতী ভয়ে দেখল এই জানালা ঘরের পেছনের দিকে খুলত। ধাক্কার সঙ্গে পরের বার আওয়াজও এলো। রূপবতী শুনল যে কেউ বলছে, রূপবতী দরজা খোলো, আমি তোমার বাবা। রূপবতী চমকে উঠল। সে এগিয়ে গিয়ে জানালা খুলল। সত্যিই সে রাজা ছিল। সে তাকে চুপ থাকার ইশারা করছিল। রূপবতীকে এক জোরালো ঢাকুনি লাগল। রাজা বলল যে তাড়াতাড়ি বাইরে এসো, সে তাকে এখান থেকে বের করে নিয়ে যাবার জন্য এসেছে। রাজা তার হাত ধরে তাকে জানালা থেকে বাইরে বের করার চেষ্টা করল। রূপবতী ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু এখন সে যে কোনো উপায়ে শের সিং থেকে বাঁচতে চাইছিল। এখানে তাকে খুব ভয় লাগছিল। রাজা তাকে বাইরে বের করল। সেখানে একটা ঘোড়া দাঁড়িয়েছিল। রূপবতী জিজ্ঞাসা করল যে বাবা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তাকে এখনও বিশ্বাস হচ্ছিল না যে রাজা তাকে শের সিংয়ের হাতে বিক্রি করতে পারে। রাজা তাকে ঘোড়ায় বসাতে বসাতে ধীর স্বরে বলল যে শের সিং তার বন্ধু। ভুল করে তার হাতে শের সিংয়ের কোনো ক্ষতি হয়ে গিয়েছিল, যার কারণে সে রূপবতীকে পাওয়ার শর্ত রেখেছিল। সে সময়ের জন্য হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু যেমনি সুযোগ পেল সে তাকে ছাড়াতে এসে গেল। ঘোড়া তীব্র গতিতে ছুটছিল আর রাজা এসব বলে যাচ্ছিল। রূপবতীর চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে তার বাবার সম্পর্কে ভুল ভেবেছিল। সে তো এখনও তাকে আগের মতোই ভালোবাসে। তারপর রাজা ঘোড়া ছটাতে ছটাতে তার সেই রাজ্য থেকে কোথাও দূরে বেরিয়ে এলো। সবুজ মাঠের জায়গায় মরুভূমির মতো এলাকা এলো। দূর দূর পর্যন্ত কেবল বালির ঢিবি, শুকনো মাঠ আর ঝোপের শিবা, কিছু ছিল না। রূপবতী তার চাদর নিজের ওপর জড়িয়ে ভয়ে বসেছিল। রাজা এক শব্দ না বলে ঘোড়া ছোটাতে লাগল। ঘোড়া থামল। তখন রূপবতী চমকে উঠল। সে জিজ্ঞাসা করল যে এ কার ঘর বাবা? কিন্তু রাজা এখন নিঃশব্দ ছিল। সে ঘোড়া থেকে নেমে রূপবতীর হাত ধরল আর তাকে নিচে নামাল। রূপবতীর সামনের দৃশ্য দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ভালো করে চিনতে পারছিল যে তার বাবা তাকে কোথায় নিয়ে এসেছে।
ছোট ছোট শাড়িতে বানানো ঘর, যা দু তিন তিন তলা ছিল। নিচে প্রতি ঘরের দরজা খোলা ছিল। দ্বিতীয় আর তৃতীয় তলায় বারান্দায় অনেক মেয়ে দাঁড়িয়ে আর নিচে ঝুঁকে দেখছিল। রাজাকে ঘোড়া থামিয়ে দাঁড়াতে দেখে অনেক মেয়ে তাকে দেখে ডাকতে শুরু করল। অনেক মেয়ের কথা বলার আর নাড়াচাড়া এত লজ্জাজনক ছিল যে রূপবতী তার অস্তিত্ব লজ্জায় জল অনুভব করতে লাগল। তাদের কাপড়ও অসম্পূর্ণ ছিল। ভেতর থেকে সঙ্গীতের তীব্র আওয়াজ আসছিল আর পুরুষদের ঢাকের গুঞ্জন শোনা যাচ্ছিল। রূপবতীর কানে এসব ধাক্কা খাচ্ছিল আর সে কেঁপে উঠল। সে বলল যে বাবা, এখান থেকে ফিরে চলুন। সে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রাজা এক ঠান্ডা চোখ তার উপর ফেলল আর এগিয়ে তার বাহু ধরল। রাজা বলল যে এখান থেকে ফিরে কেন যাব? বছরের পর বছর তার উপর যে খরচ করেছি, এখন তা উসুল করার সময় এসেছে। সে তাকে টেনে ভেতরের দিকে নিয়ে যেতে লাগল। রূপবতী স্তম্ভিত হয়ে গেল। তাহলে কি বাবা জেনে শুনে আগে তাকে শেরসিংয়ের হাতে বিক্রি করেছে আর এখন এখানে নিয়ে এসেছে? তার মুখ থেকে চিৎকার বেরোল আর সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু রাজা এখন এক নির্মম ব্যবসায়ী হয়ে গিয়েছিল। সে তাকে টেনে এক ঘরে নিয়ে গেল। সেখানে এক মোটা মহিলা বসেছিল যে শাড়ি পরেছিল। যেমনি সেই মহিলা রূপবতীকে দেখল, সে সোজা হয়ে বসল। রাজা রূপবতীকে তার সামনে ধাক্কা দিয়ে দিল। মহিলা বলল যে বাহ, কি অসাধারণ জিনিস এনেছে রাজা, কোথা থেকে পেল এটা? সেই মহিলা রূপবতীর গালে হাত বোলাল। রূপবতী ফুপিয়ে উঠল। রাজা হেসে দিল আর বলল যে দেখতে কেবল ১৯ বছরের মনে হয়, কিন্তু এই সুন্দর শরীর তার পরিশ্রমের ফল। এই জায়গায় এমন রৌনক দেবে যে সে খুব টাকা কামাবে, কেবল তাকে তার অংশ দিয়ে দাও। সেই মহিলা যে সেই জায়গার মালকিন ছিল, গর্বের সঙ্গে বলল যে এমন মেয়ের জন্য তো সে জানি না কত টাকা দিতে প্রস্তুত। রূপবতী উঠে পালাতে লাগল, কিন্তু সেখানে থাকা পুরুষরা তাকে আবার ধরে সেই মহিলার সামনে ফেলে দিল। সে খুব কাঁদতে লাগল আর তার বাবার কাছে অনুনয় করতে লাগল যে সে তাকে এখানে রেখে যাবে না, কিন্তু রাজা কেবল হাসতে লাগল। মহিলা বলল যে ১৯ বছর বয়স, কিন্তু এ তো একদম ২২ বছরের যুবতী মেয়ে মনে হয়, কিন্তু তুমি এটা কিভাবে করলে? রাজা হো হো করে হেসে উঠল। সে বলল যে লোকে ভাবে এ তার মেয়ে, কিন্তু এমন কিছু নয়। যখন এ জন্মাতে চলেছিল তখন এর মা একা ছিল, তাকে সাহায্যের খোঁজ ছিল, আর রাজা তাকে সাহায্য দেখাল। তাই সে ভেবেছিল যে সে তার জীবন সাজিয়ে দেবে, কিন্তু এ তার ভুল ছিল। রাজা আবার ঢাকা বাজালো আর মহিলার দেওয়া টাকা গুনতে লাগল। লোভ আর খারাপ ইচ্ছা তার মুখে ছড়িয়েছিল। রাজা বলল যে এই রূপবতী তাকে বাধ্য করত যে পরিশ্রম করে টাকা কামিয়ে আনো। এর মা মারা যাওয়ার পর এই মেয়ে আরও বিপদ হয়ে গেল। দিন রাত জিনিস চাই, টাকা চাই, কিন্তু তার পকেটে টাকা থাকতই না। তারপর কেউ তাকে পরামর্শ দিল যে নিজের মেয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত, সেই তার কামাইয়ের উপায় হবে। সে তাকে এমন ঔষধি দিল যাতে এ সময়ের আগেই যুবতী হয়ে গেল। এখন এখানে টাকা কামাবে আর সে প্রতি মাসে এর অংশ নেবে। রাজা হাসতে হাসতে বলল যে তার তো জীবন সাজিয়ে গেল। মহিলা হাসতে হাসতে বলল যে রাজা তো বড় লোভী বেরোলো। রূপবতী তাদের কথা শুনে যেন পাথর হয়ে গেল। তার চোখ ফেটে রইল। সে বলল যে বাবা, আপনি এসব কেন করলেন? সে ফুপিয়ে কাঁদতে লাগল, কিন্তু রাজা তার কোনো পরোয়া করল না। সে টাকা পকেটে ভরে উঠল আর সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে এলো। রাজা ভাবল যে এখন সে এখান থেকে পালাবে আর আরামের জীবনযাপন করবে, কিন্তু হয়তো তার করা অত্যাচারের হিসাব বাকি ছিল। সে রাস্তা পার হচ্ছিল, কিন্তু তার লোভে এত অন্ধ ছিল যে একটা বড় বলদগাড়ি দেখতে পেল না। বলদগাড়ি তাকে এত জোরে ধাক্কা মারল যে সে দূরে ছিটকে পড়ল। লোকে তার চিৎকার শুনে দৌড়ে তার কাছে পৌঁছল। তার ঘাড় ভেঙে গিয়েছিল আর রক্ত বইছিল। কয়েক মুহূর্তে তার প্রাণ বেরিয়ে গেল। অন্যদিকে রূপবতী সেই জায়গা থেকে পালানোর চেষ্টায় লেগেছিল। যখন সবাই ভেবেছিল যে সে অজ্ঞান হয়ে গেছে, তখন তাকে পেছনের ঘরে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু সে তো কেবল নাটক করছিল। যেমনি লোকে সেখান থেকে গেল, সে তার লুকানো ছোট ছুরি বের করল আর দরজা তালা খোলার চেষ্টা করল। তার ভাগ্য ভালো ছিল, তালা খুলে গেল। রূপবতী সেখান থেকে পালিয়ে বেরোলো আর সেই দাসীর ঘরে পৌঁছল যে পাশের মহলে থাকত। যখন দাসী তার অবস্থা দেখল আর তার কাহিনী শুনল, তখন তাকে গলায় জড়িয়ে ধরল। কয়েকদিনের মধ্যে দাসী রূপবতীর বিয়ে তার ভাইপোর সঙ্গে করিয়ে দিল। ভাইপো এক ভালো আর সৎ যুবক ছিল, যে এক ছোট গ্রামে চাষ করত। সে রূপবতীর সঙ্গে খুব ভালোবাসার সঙ্গে ব্যবহার করত। এখন রূপবতী তার জীবনে নিরাপদ ছিল। সে ধীরে ধীরে তার দুঃখ ভুলতে শুরু করল। তার স্বামী তাকে খুব সাহায্য করল আর তার যত্ন নিল। রূপবতী তার হৃদয়ে তার বাবাকে ক্ষমা করে দিল, কারণ তাকে জানা ছিল
যে ঘৃণা রাখলে তার নিজের জীবন আরও খারাপ হবে। সে তার ব্যথা ভগবানের হাতে তুলে দিল। সময় যেতে যেতে রূপবতী এক ভালো মা হয়ে গেল। সে তার সন্তানদের খুব ভালোবাসা দিল আর তাদের ভালো সংস্কার শেখালো। সে স্থির করল যে সে কখনো কারোর সঙ্গে এমন খারাপ ব্যবহার করবে না যেমন তার সঙ্গে হয়েছিল। গ্রামের লোকে রূপবতীর খুব সম্মান করত। সে সবসময় অন্যদের সাহায্য করত আর অভাবীদের পাশে থাকত। তার দয়া আর ভালোত্বের কাহিনী দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। রূপবতীর কাহিনী এক শিক্ষা হয়ে গেল। লোকে বলতো যে মায়ের মমতা আর যত্নের কোনো বিকল্প নেই। যে সন্তান মায়ের ভালোবাসা পায় না সে জীবনে খুব কষ্টের সম্মুখীন হয়। এও শিক্ষা পাওয়া গেল যে লোভ মানুষকে অন্ধ করে দেয়। রাজা তার লোভে তার মেয়েকে বিক্রি করে দিল আর শেষে নিজেও দুঃখজনক মৃত্যু মরল। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা এই যে মানুষের ভালোত্ব আর শক্তি তার ভেতরে থাকে। রূপবতী তার বিপদ থেকে হার মানেনি। সে তার জীবন আবার গড়ল আর এক ভালো মানুষ হয়ে গেল। মায়ের অনুপস্থিতিতে সন্তান খুব সমস্যার সম্মুখীন হয়। এক মা তার সন্তানদের রক্ষা করে আর তাদের সঠিক পথ দেখায়। রূপবতীকে যদি তার মা পেত তাহলে হয়তো তার জীবন অন্যরকম হতো। এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের সব সময় ভালোত্বের পথ বেছে নিতে হবে, আমাদের সঙ্গে যাই খারাপ হোক না কেন। আর এও যে মা বাবাকে তাদের সন্তানদের সবসময় রক্ষা করতে হবে, নয়তো তাদের ক্ষতি করতে হবে না।